আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলোচনায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা আজকে একটা ছোট বক্তৃতা প্রকাশ করেছেন প্রফেসর এ আরাফাত ওনার ইউটিউব চ্যানেলে। সেটা আবার আওয়ামী লীগের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে শেয়ার করা হয়েছে। শেখ হাসিনা ওখানে পুনরায় 2041 সালের মধ্যে স্মার্ট বাংলাদেশ তথা ওনার যে ভিশন 2041 ছিল সেই অনুযায়ী 2041 সালের মধ্যে একটা আধুনিক উন্নত সমৃদ্ধ বাংলাদেশ গড়ার কথা ব্যক্ত করেছেন। আমি এই 2.5 মিনিটের এই বক্তৃতাটা বেশ কয়েকবার শুনলাম। আমার ধারণা আওয়ামী লীগের নেতাকর্মীরা প্রায় সবাই এর মধ্যে বক্তৃতাটা শুনেছেন। এখানে শেখ হাসিনা 2.5 মিনিটে এমন কিছু প্রয়োজনীয় নাই এই মুহূর্তে আমাদের জানার, যেটা তিনি বলেন নাই। তিনি আওয়ামী লীগের উপর যেসব নির্যাতন হচ্ছে, আওয়ামী লীগের নেতাকর্মীদের, তারপরে ছাত্রছাত্রীদের, নেতাকর্মীদের, ছেলে মেয়েদের, ছাত্রলীগের সবার লেখাপড়া যেভাবে বন্ধ করে রাখা হয়েছে বর্তমানে তারেক রহমানের সরকারের সময়, যেটা ঠিক 2024-এর জঙ্গি উত্থানের পর থেকে শুরু হয়ে গিয়েছিল, সেটার কথা বলেছেন। শেখ হাসিনা আরেকটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা বলেছেন, সেটা হলো যে তিনি 2001 সালের অত্যাচারের পর, অর্থাৎ বিএনপির সরকার, বিএনপি জামাত জোটের সরকার 2001 সালে ক্ষমতায় এসে আওয়ামী লীগের উপর, হিন্দুদের উপর, সংখ্যালঘুদের উপর, নারীদের উপর যে অবর্ণনীয় নির্যাতন চালিয়েছিল অল্প কিছুদিনের মধ্যেই, সেটার কিন্তু কোনো প্রতিশোধ শেখ হাসিনা তখন নেন নাই পরবর্তীতে কখনো। এবার তিনি বলেছেন সেই রকম ব্যবস্থা আর হবে না, অর্থাৎ আওয়ামী লীগ আর অপরাধীদের সাথে কোনো কম্প্রোমাইজ করবেন না। প্রধানমন্ত্রী শেখ হাসিনা কথাটাকে অন্যভাবে বলেছেন, কিন্তু যেটা আমি ট্রান্সলেট করি সেটা হলো যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবার আর বাংলাদেশের স্বাধীনতা বিরোধী মৌলবাদী শক্তির সাথে এবং স্বাধীনতা বিরোধী সেকুলার মৌলবাদী যারাই হোক না কেন, 1971 সালের স্বাধীনতা যুদ্ধে যারা পরাজিত হয়েছিল তাদের কারো সাথে কোনো ধরনের কম্প্রোমাইজ করবেন না। এদের তিনি যেইভাবে যথাযথভাবে তিনি বাংলাদেশের মাটিতে পরাজিত করবেন। এই জিনিসটা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। আমরা যেটা আমি বারবার সবাইকে বলছি, দেখুন আমি একটা কথা বলি যে বঙ্গবন্ধু এবং শেখ হাসিনা বাংলাদেশের এই একমাত্র দুটোই তো নেতা। আমরা তো এই বাংলাদেশকে মুক্তিযুদ্ধের ধারায় পরিচালিত হতে দেখেছি বঙ্গবন্ধু 3.5 বছর, আর শেখ হাসিনা যে কয় বছর প্রধানমন্ত্রী ছিলেন 21 বছর বা ওই 3.5, সব মিলে 24-25 বছর। স্বাধীন বাংলাদেশের অর্ধেক সময় কিন্তু শাসন চলেছে বাংলাদেশের মুক্তিযুদ্ধ বিরোধীদের দ্বারা। বঙ্গবন্ধু যদি 1972 সালে চাইতেন তাহলে কিন্তু বাংলাদেশে 24-এর জঙ্গি উত্থান হওয়া তো দূরে থাক, কোনো স্বাধীনতা বিরোধী বাঁচতে পারত না। কিন্তু বঙ্গবন্ধু সেখানে তাদেরকে দেখেছেন যে যেহেতু এরা বাংলাদেশের মানুষ, তাদেরকে তিনি একমাত্র যারা সরাসরি যুদ্ধ অপরাধ করেনি তাদের সবাইকে সাধারণ ক্ষমা করে দিয়েছেন। আমাদের দুর্ভাগ্য যে এর চেয়ে অনেক কম ক্ষমা করে, কম কম্প্রোমাইজ করে নেলসন ম্যান্ডেলা সারা পৃথিবীতে নাম করেছে। এর কারণ ছিল নেলসন ম্যান্ডেলা যাদের সাথে কম্প্রোমাইজ করেছে, যাদের সাথে আপনার রাজনৈতিক সমঝোতা করেছে, যাদেরকে উনি ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশন করেছে, এরা দক্ষিণ আফ্রিকার এক ধরনের শত্রু ছিল, কিন্তু দক্ষিণ আফ্রিকার শত্রু ছিল না। তারা হলো সমাজে বর্ণবাদী একটা বিভাজিত শক্তি ছিল, সাদা কালো, যেটা ব্রিজেবল, অর্থাৎ সাদা কালো দুটোরই যখন আপনার মানুষ যখন সাদা হয় কালো হয়, তাদের যখন গণতন্ত্র থাকে উদ্দেশ্য দুই পক্ষেরই, সেখানে আপনার সমঝোতা, সন্ধি কিংবা আপনার পিসফুল কোএক্সিস্টেন্স যেটাকে বলে, অর্থাৎ সহাবস্থান, সেটা সম্ভব। কিন্তু আমাদের দুর্ভাগ্য হলো যে বঙ্গবন্ধু এমন একটা শক্তিকে ক্ষমা করে দিয়েছেন যারা পিসফুল কোএক্সিস্টেন্সে বিশ্বাস করে না, অর্থাৎ সমাজে সম্প্রীতির সাথে বসবাস করায় বিশ্বাস করে না। সমাজে সম্প্রীতির সাথে বসবাস করায়
যে বিশ্বাস করে না, এটা তো আমরা 2024-এর জঙ্গি উত্থানের পর চূড়ান্ত ভাবে দেখেছি। আমরা এর আগেও কিন্তু নানান ভাবে দেখেছি, কিন্তু জঙ্গি উত্থানের পর আমরা কি দেখলাম, যে এরা আওয়ামী লীগের সবাইকে মেরে ফেলতে চায়। এই যে একটা সিচুয়েশন তারা করলো, বঙ্গবন্ধু কিংবা শেখ হাসিনা বাংলাদেশের 53 বছর পরে এসে আজকে শেখ হাসিনা দৃঢ়তার সাথে যেটা ঘোষণা করছেন যে এবার তিনি আবর্জনা ছাপ করবেন, এই কথাটাই তিনি বলেছেন। এই আবর্জনা ছাপ করাটাকে আমরা যদি সঠিক অর্থে ট্রান্সলেশন করি, সেটা হলো আমরা সবাই এই যে অনুভব করছিলাম যে বাংলাদেশটা বারবার পেছনের দিকে চলে যায় সমাজে, 1971 সালে পরাজিত শক্তি কখনোই আমরা তাদেরকে রাজনৈতিকভাবে, অর্থনৈতিকভাবে আমরা যেহেতু তাদেরকে পরাজিত করিনি, আমরা যেহেতু তাদের রাজনৈতিক শক্তি শূন্য করিনি, আমরা যেহেতু তাদের অর্থনৈতিকভাবে বাড়তে দিয়েছি, তাদের টাকা পয়সা আমরা কেড়ে নেইনি, এরা সব সময় সমাজে লুকিয়েছিল, কখনো আওয়ামী লীগের মধ্যে ঢুকেছে, কখনো নিরপেক্ষতার ভান ধরেছে, কখনো বুদ্ধিজীবীর ভান ধরেছে, হ্যাঁ, কখনো শিক্ষিত অশিক্ষিত এবং নানান ধরনের অভিনয় অপকর্ম করে গিয়েছে, সবকিছু তারা ছদ্মবেশে। কিন্তু আমরা সহ্য করেছি। আমরা সবসময় ভেবেছিলাম যে এইভাবে সহ্য করে, ক্ষমা করে দিয়ে হয়তো সবাইকে নিয়ে একটা ইনক্লুসিভ সমাজ গঠন করা যাবে। এটাই ছিল কিন্তু শেখ হাসিনার উনি যে 17 বছর শাসন চালিয়েছেন, এক নাগারে দেশের উন্নতি করেছেন, ওই সময়ের একটা স্বপ্ন ছিল আমাদের সবার। কিন্তু আমরা দেখলাম যে আমাদের এই স্বপ্ন কখনোই পূরণ হবে না। অর্থাৎ বাংলাদেশের স্বাধীনতা বিরোধী যারা ছিল 1971 সালে, যেসব সেকুলার, এগুলোকে আমাদের অনেক সহযোদ্ধা আম বাম সেকু মেকু একটা সুন্দর ফ্রেজিং এর মধ্যে নিয়ে এসে, আসলে সত্যি কথা হলো সবাই এর মধ্যে আস্তিক আছে, নাস্তিক আছে, বামপন্থী আছে, মধ্যপন্থী আছে, আর ডানপন্থী মৌলবাদীরা তো আছেই, জামাত, হেফাজত ইত্যাদি নানান নামে। এরা কখনোই 71 সালের পরাজয়টাকে ভুলতে পারেনি এবং বাংলাদেশের সমৃদ্ধি, এমনকি নিজেদের সমৃদ্ধিও কিন্তু ওদের আকাঙ্ক্ষা নয়। ওরা নিজেদের যে অর্থনীতিটা চালু রেখেছে, যেমন আমরা জামাতের অর্থনীতিটাকে মনে করি যে অনেক মজবুত, তারা নিজেদের ছেলে মেয়েদের ওই অর্থনীতি থেকে অর্থ জোগাড় করে, যারা শিবির করে এদের দেশে বিদেশে পড়ায়, পরিবারকে প্রতিষ্ঠিত করে। কিন্তু পুরো প্রসেসটার উদ্দেশ্যটা কিন্তু হলো যে আত্মঘাত, অর্থাৎ মরে হলেও, ধ্বংস হয়ে গিয়ে হলেও বাংলাদেশকে ধ্বংস করতে হবে। 71 সালে যে পরাজিত হয়েছিল তার প্রতিশোধ নিতে হবে এবং প্রয়োজনে পূর্ব পাকিস্তান পুনরুদ্ধার করে আবার পাকিস্তানের সাথে সংযুক্ত করতে হবে। আর নিদেন পক্ষে এটা যদি না পারা যায়, কোনোভাবেই যাতে বাংলাদেশ উঠতে না পারে, সেই জন্য এখানে একটা মৌলবাদী শাসন ব্যবস্থা কায়েম করে রাখতে হবে, যেটা ঠিক আমাদের গণতান্ত্রিক যে স্বপ্ন ছিল মুক্তিযুদ্ধের মাধ্যমে, সেটার বিপরীত। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সুস্পষ্টভাবে বলেছেন, উনি এর আগেও বলেছেন বিভিন্নভাবে, কিন্তু এবার সুস্পষ্টভাবে বলে দিয়েছেন এইবার তিনি আবর্জনা পরিষ্কার করবেন। আমি প্রধানমন্ত্রী শেখ হাসিনার এই বক্তব্যে শুধু খুশি হই নাই, এটা আমি মনে করি আজকে বাংলাদেশের মুক্তিযুদ্ধের পক্ষের এবং বাংলাদেশ 2024 সালে যে বাংলাদেশ প্রায় ধ্বংস হয়ে যাচ্ছিল এবং এখনো ধ্বংসের পথে আছে, সেই ধ্বংসযজ্ঞ দেখে যারা এই ধ্বংসকারীদের প্রতি বীতশ্রদ্ধ হয়েছেন, সবার জন্য একটা বিশাল সুখবর, অনেক অনুপ্রেরণার একটা বক্তব্য ছিল। এখন কথা হলো যে আমরা তো দেখছি যে বাংলাদেশটা প্রায় ধ্বংসই হয়ে গেছে। এই অবস্থা থেকে কি শেখ হাসিনা বাংলাদেশকে উদ্ধার করতে পারবেন? অবশ্যই বাংলাদেশকে তিনি উদ্ধার করতে পারবেন, কিন্তু পথে পথে বাধাগুলো দেখুন। কোনো কোনো মানুষের মনে আশা ছিল যে বিএনপি এবার একটা শিক্ষা গ্রহণ করে একটা রাজনৈতিক সমঝোতা করবে, কিন্তু আমরা কিন্তু বিএনপির তরফ থেকে কোনো ধরনের সেটার কোনো আপনার সম্ভাবনা এখন পর্যন্ত দেখিনি। উপরন্তু আমরা কি দেখলাম? আমরা দেখলাম যে তারেক রহমানের ঘনিষ্ঠ বগুড়ার এক প্রতিমন্ত্রী শাহ আলম বা শাহে আলম, সে ঘোষণা দিয়েছে যে সে আওয়ামী লীগকে বাংলাদেশে রাজনীতি করতে দিবে না। শাহ আলম, আপনি কি ভাবছেন যে এটা যে আপনাদের মনের কথা না? এটা আমরা জানি না। আমরা তো কখনোই এই ইলুশনে ভুগি নাই যে বিএনপি যে আওয়ামী লীগের ধ্বংস চায়। এই ইলুশন থেকে আমরা কিন্তু কখনো, এই ইলুশনে আমাদেরকে কখনো পেয়ে বসে নাই।
কিন্তু আমরা আপনাদের ভালো চেয়েছিলাম বলে আমরা সবসময় বলেছিলাম শেখ হাসিনার সাথে রাজনৈতিক সমঝোতা করেন, কিন্তু আমাদের কথা তো আপনারা শুনবেন না জেনেও আমরা বলেছি ভবিষ্যতে এমন দিন আসবে নিশ্চিতভাবে, তখন কিন্তু আমাদেরকে আর দোষ দিতে পারবেন না যে আপনাদেরকে সাবধান করি নাই। তারেক রহমানের দুর্ভাগ্যটা কি জানেন? তারেক রহমানের দুর্ভাগ্য হলো 2001 থেকে 6 ওনার ছিল সেই ওই ছেলেটা কি যেন ওনার বন্ধু গিয়াসউদ্দিন আল মামুন, ঠিক গিয়াসউদ্দিন মামুনেরই আরো খারাপ রূপ, আরো জঘন্য একটা রূপে ওনার এখন বন্ধু, এবং সব জায়গায় দেখা যায় যে এই শাহ আলম মোটামুটি অনেকে বলছে যে ডেপুটি প্রাইম মিনিস্টার বা দ্বিতীয় ক্ষমতাধর ব্যক্তি হলো সালাউদ্দিন সাহেব। কিন্তু আমরা যদি অল প্র্যাকটিক্যালিটি নিয়ে দেখি যে শাহ আলম হলো বাংলাদেশের এখন দ্বিতীয় ক্ষমতাধর ব্যক্তি। সে সকল ইউনিয়নের নাম তৈরি করতেছে নিজেদের নামে এবং আরো নানান ধরনের অপকর্ম করে বেড়াচ্ছে। আজকে একটা টক শোতে দেখলাম জুলাইয়ের এক চরমপন্থী, নাস্তিক চরমপন্থী, মানে মৌলবাদী চরমপন্থী না, ওই যে আশরাফ কায়সার, ওই ছেলেটাও বলছে যে এই শাহ আলম এখনো কিভাবে প্রতিমন্ত্রী থাকে। অর্থাৎ শাহ আলমকে নিয়ে জুলাইয়ের সবাই, অর্থাৎ জুলাই চরমপন্থা উত্থানের সাথে যারা যারা জড়িত ছিল এরা সবাই আতঙ্কিত, কারণ এরা জানে যে শাহ আলম যা কিছু করছে এতেই কিন্তু তারেক রহমানের পতন হয়ে যাবে। সেই জন্য কিন্তু ওই ভয়ে ভীত থাকা আশরাফ কায়সারেরও কিন্তু মনে লেগেছে যে এই শাহ আলম যা কিছু করছে সেটা কিন্তু তারেক রহমানের ধ্বংস নিয়ে আসবে। কিন্তু তারেক রহমান আসলে আমরা দেখেছি যে উনি কখনোই এই ধরনের অসৎ সঙ্গ ছাড়তে পারেন না। 2001-এ পারেননি, এখনো উনি পারছেন না। এটা আসলে কত বড় দুর্ভাগ্য তারেক রহমানের মতো। আর আমাদেরকে বাংলাদেশের অনেক এই বিশেষত এরা সবাই কিন্তু পাকিস্তানি সেকুলার এবং নাস্তিক, ওরা প্রায় কিন্তু এইসব তুলনা করতে চায় শেখ হাসিনা, তারেক রহমান, খালেদা জিয়া। আচ্ছা বলুন তো, শেখ হাসিনা সরকারের সময় এই শাহ আলমের মতো কিংবা আরো আগে গিয়াসউদ্দিন আল মামুনের মতো কোনো ব্যক্তি কি শেখ হাসিনার আশেপাশে ছিল? শেখ হাসিনার উপর প্রভাব বিস্তার করেছিল? করে নাই। আপনি ওই শেখ হাসিনার ঘনিষ্ঠজন বলে যেসব প্রচার চালানো হয় তাদেরকেও আপনি কিন্তু এই শাহ আলমের পাশাপাশি বসিয়ে দেখেন যে ওই মানুষগুলা যোগ্যতায়, সংস্কৃতিতে, মননশীলতায় এই লোকগুলার থেকে কত উন্নত। আমাদের একটা দুর্ভাগ্য আছে যে হ্যাঁ, আমরা তারপরেও এইসব লোকের বিরুদ্ধে যেটা সত্য নয় সেটা এইভাবে নানান অপপ্রচার চালিয়ে কিন্তু জুলাই জঙ্গি উত্থান করেছে। কিন্তু আপনারা যদি পাশাপাশি মিলিয়ে দেখেন যে তারেক রহমানের এই সব আপনার সভাসদ, ওনার যে কিচেন ক্যাবিনেট বা ওনার যে যারা ওনার উপর প্রভাব বিস্তার করছে এই লোকগুলো, আর প্রধানমন্ত্রী শেখ হাসিনা যাদেরকে নিয়ে উনি সরকার চালিয়েছেন সেই লোকগুলা, এদের কোয়ালিটি দেখলে কিন্তু আপনারা বুঝতে পারবেন যে কোন দিকে তারেক রহমান যাচ্ছে আর কেন শেখ হাসিনা সরকার দেশের এত উন্নতি করতে পেরেছিলেন। আর তারেক রহমান সরকার তো কূটনীতিতে পুরোপুরি আমি যেটা দেখতে পাচ্ছি যে একটা ত্রিশঙ্কু অবস্থায় আছেন। উনি নাকি মালয়েশিয়া যাবেন, সেখান থেকে চীন যাবেন, কিন্তু সরকারি তরফ থেকে কোনো কথা বলা হচ্ছে না। হয়তো শেষ মুহূর্তে কিছু বলা হবে। আজকে তিনি চীনের রাষ্ট্রদূতের সাথে বৈঠক করেছেন, সেখানেও কিন্তু ওনার চীন সফর নিয়ে কোনো কথা নাই। তারেক রহমান, আপনি কি গেরিলা নেতা যে আপনি প্রধানমন্ত্রী হয়েছেন? আপনি যদি স্বাভাবিকভাবে প্রধানমন্ত্রী হতেন, আপনি প্রথম বিদেশ সফর করবেন, চীন সফর করবেন, কি কোথায় সফর করবেন, 15 দিন আগে থেকে 20 দিন আগে থেকে আপনি আতশবাজি বাজাতেন। সব কিছু এমন গোপনীয়তার মাধ্যমে হচ্ছে। আপনারা দেখুন, কোনো স্বাভাবিক সরকার, কোনো আপনার স্টেডি সরকার এইভাবে করে না। একমাত্র অত্যন্ত নার্ভাস একটা সরকার তারেক রহমানের মতো লুকোচুরি করে। হ্যাঁ, তারেক রহমান ওই সামনে শাহ আলমকে এগিয়ে দিচ্ছেন কিংবা সালাউদ্দিন সাহেবকে এগিয়ে দিচ্ছেন, এটুকুন উনি রক্ষা করছেন যে নিজেকে আড়াল করে। কিন্তু আপনারা যদি একটু ভেতরে গিয়ে দেখেন, দেখবেন যে এই সরকারটা প্রচন্ড একটা দুর্বল, ভীরু এবং নার্ভাস একটা সরকার।
আর এই যে জাহেদ যেটা করে এসছে, কোনো ম্যাচিওর সরকারের কোনো ব্যক্তি কি এমন কাজ করে? করলে কি তাকে কোনো ধরনের শাস্তি দেয়া হয় না? অবশ্যই শাস্তি দেয়া হয়। কিন্তু তারেক রহমান এতই ভয় পাচ্ছেন যে জাহেদ, শাহে আলম এই ধরনের লোকগুলা কিন্তু তারেক রহমানের সহচর, ঘনিষ্ঠ এবং তারেক রহমানের উপর প্রভাব বিস্তারকারী। এই ধরনের লোক নিয়ে তারেক রহমান যে বেশি দূর যেতে পারবেন না, এটা বাংলাদেশের মানুষ বুঝতে পারছে না। ঠিক বিপরীতে আপনি শেখ হাসিনাকে দেখুন। শেখ হাসিনা কিন্তু ঘোষণা দিয়েছেন যে 2041 সালের মধ্যে ওনার যে ভিশন 2041 ছিল সেটা তিনি বাস্তবায়ন করবেন। আমরা দেখেছি তারেক রহমান এসেই একটা ঘোষণা দিয়েছেন যে ওনার একটা প্ল্যান আছে। সত্য কথা হলো যে আজকে 4-5 মাস পর, ওনার সরকারের 4 মাস হয়ে যাওয়ার পর এইটা স্পষ্ট হয়ে গেছে যে ওই মোমেন্টে মানুষকে ধোকা দেওয়ার জন্য ওনার ওই কথাটা বলার দরকার ছিল। কিন্তু আসলে ওনার ঘটে কোনো প্ল্যান নাই, এবং ওনার সরকারে এমন কোনো মন্ত্রী নাই, এমন কোনো বুদ্ধিজীবী নাই যারা আসলে একটা প্ল্যান তৈরি করে দিতে পারে। আজকে আমি আর একটা ছোট এইরকম ভিডিও করেছিলাম, সেইখানে এক ভদ্র মহিলা এসে কমেন্ট করেছে যে খলিল সাহেব বাংলাদেশের 50 বছরের মধ্যে সবচেয়ে বুদ্ধিমান পররাষ্ট্রমন্ত্রী। আমি মন্তব্যের উত্তর দিয়েছি যে হ্যাঁ, আমার কাছে যেটা মনে হয়েছে যে খলিল সাহেব বাংলাদেশের যত পররাষ্ট্রমন্ত্রী হয়েছে তাদের সবার মধ্যে সবচেয়ে হ্যান্ডসাম পররাষ্ট্রমন্ত্রী। শরীরটা সুন্দর হলে তো হবে না। আমি তো এর আগে একটা ভিডিওতে বলেছি, খলিল সাহেবকে দেখলে ফরেন মিনিস্ট্রির একটা পরিচালক, অর্থাৎ খলিল সাহেব 91 সালে ফরেন মিনিস্ট্রি ছেড়ে দিয়ে ইউএন সিস্টেমে চাকরি করতে চলে যায়। 91 সাল মানে ওনার তখন 12-13 বছরের চাকরি হয়েছে। 12-13 বছরে ফরেন মিনিস্ট্রিতে একটা ছেলে বা মেয়ে পরিচালক হয়। একটা পরিচালকের যেই ধরনের নার্ভাসনেস থাকে, খলিল সাহেবের আজকে 70-75 বছর বয়সে সারা পৃথিবী ঘুরে আসার পরও তার বডিতে আমি তার চোখে মুখে আমি ওই নার্ভাসনেসটা দেখি। কিন্তু যে ভদ্র মহিলা কমেন্টটা করেছেন, ওনার তো আসলে এত গভীরে গিয়ে দেখার সক্ষমতাটা নাই, থাকলে উনি ওই মন্তব্যটা করতেন না। আমাদের যে শেখ হাসিনা যে সরকার গঠন করতে যাচ্ছেন অদূর ভবিষ্যতে, শেখ হাসিনা কিন্তু বলে দিয়েছেন আজকের ওই বক্তৃতাটাতে যে উনি গণ আন্দোলন করবেন, এবং আলটিমেটলি এই গণ আন্দোলনটা এত বেশি শক্তিশালী হবে কারণ বাংলাদেশের মানুষ আজকে ভয় পেয়ে গেছে। জুলাইয়ের জঙ্গিদের সাথে ওরা সহযোগিতা করে কিংবা চুপ থেকে কিংবা এদের ভিকটিম হয়ে সবাই কিন্তু আজকে ভয় পেয়ে গেছে যে এই কোন বাংলাদেশ আমরা দেখতে পাচ্ছি। এমন বাংলাদেশ তো আসলে কেউ দুঃস্বপ্নেও কল্পনা করে নাই। সেখানে আজকে যখন জননেত্রী ডাক দিয়েছেন এবং উনি বলে দিয়েছেন উনি আরো দ্রুত আসবেন, এই ডাকে সাড়া দিয়ে, এবং বাংলাদেশে আমি আজকেও একজনের সাথে কথা বললাম, এই আমাদের এই মূলধারার কর্মী, তিনি যেটা বললেন যে সবাই বিশেষ করে আওয়ামী লীগের তৃণমূল উন্মুখ হয়ে আছে কবে নেত্রীর সাথে মিলে এই বাংলাদেশকে আবার উদ্ধার করবে, এবং বাংলাদেশকে আজকে যারা জবরদখল করে রেখেছে এদেরকে এরা বিতাড়িত করবে। এই বিতাড়িত করার জন্য প্রত্যেকটা আওয়ামী লীগের তৃণমূলের কর্মী, শেখ হাসিনার কর্মী এক পায়ে খাড়া। কতজন যে জীবন দিয়ে দেওয়ার জন্য প্রস্তুত হয়ে আসছে, এইটা আসলে বাংলাদেশের শত্রুপক্ষ, সেই বিএনপি সরকার বলুন বা এনসিপি জামাত যারা জঙ্গি উত্থান করেছে, এরা কিন্তু আসলে কল্পনা করতে পারছে না, এটা আমি বলবো না, কল্পনা করতে পারছে দেখে